আসসালামু আলাইকুম বন্ধু পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ববর্তী ক্লাসে আমরা নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায় থেকে অনুক্রম ধারায় 16তম লেকচার শেষ করেছি। আজকে আমাদের 17তম লেকচারে একটা উদাহরণ নিয়ে কাজ করবো আমরা। দেখো উদাহরণটা কি দিছে তোমাদেরকে, বলছে যে ধরো তুমি একটি কাজ পেলে, তুমি কি কাজ পেলে যা পড়াশোনার পাশাপাশি করো, অর্থাৎ তুমি একজন স্টুডেন্ট, তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে যে কাজটা তুমি পড়াশোনার পাশাপাশি করতে পারতেছো, ঠিক আছে? তো এখন তারপর কি বলছে দেখো, যেটা তোমার পড়াশোনার পাশাপাশি করা সম্ভব, কাজটি করে তুমি প্রথম মাসে আয় করেছো কত টাকা? 4,000 টাকা। এক মাসে, কয় মাসে? এক মাসে আয় করছো 4,000 টাকা, এবং পূর্ববর্তী মাসের 5%, কত? 5% করে আয় বৃদ্ধি পেয়েছে। প্রথম মাসে ছিল কত, কয় টাকা তোমার? 4,000 টাকা। প্রথম মাসে ছিল কয় টাকা? দেখো প্রথম মাসে ছিল 4,000 টাকা, ঠিক আছে? তারপরে প্রতি মাসে তোমার এই 4,000 সাথে 5% করে অ্যাড হয়েছে, কত পার্সেন্ট? 5%। এখন পার্সেন্ট অর্থাৎ শতকরা, শতকরা তো আমরা বুঝি, যেহেতু বলছে 5%, মানে কি 100 টাকায় 5 টাকা করে বাড়ছে, কিন্তু প্লাস বলছে কি বৃদ্ধি পায়, 5% করে আয় বৃদ্ধি পায়, মানে কি বাড়ে, প্লাস হবে, কি হবে? প্লাস হবে। তাহলে এইটা যদি আমরা করি, করলে কি হবে দেখো, 4,000 টাকার 5%, আমরা জানি 100 টাকার 5% হয় 5 টাকা, কত? 100 টাকার যদি আমরা 5% করি, 100 টাকার যদি আমরা 5% করি, এর থেকে যদি আমরা 5% বের করতে যাই, তাহলে 100 টাকার 5% কত? 5 টাকা। তাহলে 1,000 টাকা, 1,000 টাকার 5% কত হবে? 1,000 টাকার 5% কত হবে? এই যে, অর্থাৎ দেখো তোমার 100 টাকার 10 গুণ তো 1,000 টাকা, তাহলে 1,000 টাকার 5% কত হবে? 5 গুণ 10, 50 টাকা, ঠিক আছে? তাহলে এখানে আছে কত? 4,000 টাকা। তাহলে 4,000 টাকার 5% কত হবে? 50কে তুমি 4 গুণ করো, 50 গুণ 4 কত? 200 টাকা, ঠিক আছে? তাহলে দেখো, যদি 200 টাকা হয়, তাহলে 4,000 টাকার 5% যদি আমরা করি, তাহলে পরবর্তী মাসে আমাদের ইনকাম হবে কত টাকা? 4,200 টাকা। কত? 4,200। দেখো তোমাদের এখানে দিয়ে দিছে, প্রথম মাসে 4,000, দ্বিতীয় মাসে 4,200 টাকা, ঠিক আছে? এটা তোমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে? এই এই যেটুকু লিখে রাখছি এটুকু তোমার বইতে পড়া আছে। ওকে, তাহলে দেখো কি বলছে, যে 4,000 টাকা আয় করে এবং প্রতি মাসে পূর্ববর্তী মাসের 5%, অর্থাৎ তুমি এই মাসে যা পাইছো পরবর্তী মাসে তার 5% এক্সট্রা পাবো। আবার এই মাসে 5% এক্সট্রা পাওয়ার পরে হইলো 4,200 টাকা। এই 4,200 টাকার আবার 5% পাবো পরবর্তী মাসে। তাহলে এই 4,200 টাকা যদি আবার আমরা পরবর্তী মাসে 5% পাই, তাহলে কি হবে? আমরা জানি 4,000 টাকায় 5% আমরা পাই 200 টাকা। তাহলে এই 200 টাকার 5% আবার পাবো কয় টাকা? 100 টাকা যদি 5 টাকা হয়, 200 টাকায় পাবো কয় টাকা? 10 টাকা। তাহলে 210। আবার এর সাথে কি হবে? আরো 210 যোগ হবে। তাহলে 210 যোগ হইলে 42-এর সাথে যদি আরো 5% করলে কত হয়? 4,410 টাকা, ঠিক আছে? এই দেখো তৃতীয়তম মাসে তুমি বেতন পাইছো কত টাকা? 4,410 টাকা। ক্লিয়ার? তাহলে এখন আমরা বুঝতে পারছি, যদি 5% করে বেতন বৃদ্ধি পায়, তো কত টাকা হবে। এইভাবে চাইলে আমরা পরবর্তী মাসেটাও বের করতে পারবো, এর 5% বের করতে পারবো, তারপরে যেটা থাকবে তার 5% বের করতে পারবো। অর্থাৎ এই মাসে তুমি বেতন যে কয় টাকা পেলে, পরবর্তী মাসে ঠিক তার থেকে 5% পাবো। পাওয়ার পরে যেই বেতনটা তোমার হইলো 5% পাওয়ার পরে, তার ওই টাকা থেকে পরবর্তী মাসে ওই 5% পাওয়ার পরে যে টাকাটা হইলো সেই টাকা থেকে আবার পুনরায় 5% পাবো। তাহলে এইভাবে প্রতি মাসে বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এভাবে যদি বৃদ্ধি পায়, তাহলে 10তম মাসে, কত মাসে? 10তম মাসে তোমার আয় কত টাকা হবে, অর্থাৎ 10তম মাসে গিয়ে তোমার বেতন কত টাকা দাঁড়াবে, ঠিক আছে? এইটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখন দেখো আমাদের প্রশ্নে যেটা বলছে, আমরা তিনটা তো তোমাদেরকে বের করে দেখাইলাম। তাহলে দেখো তিনটাই, প্রথম মাসে 4,000 টাকা, দ্বিতীয় মাসে 4,200 টাকা, তারপরের মাসে 4,410 টাকা। এইভাবে 10তম মাসে দেখো, এখন প্রতি মাসে আমরা বেতনের সাথে 5% অ্যাড করে 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 এরকম একটা করে যদি বের করি, আমাদের অবশ্যই অনেক সময় লাগবে। তাহলে এটা বের করার জন্য নির্দিষ্ট একটা ফর্মুলা আমাদের জানতে হবে। এখন এখানে 10তম বলছে, 10তম না বলে যদি বলতো তোমার ওই যে আগের ক্লাসটা যারা করছিলা, এক বছরে বা এক বছর কত সপ্তাহ বা কত সপ্তাহ, 52 সপ্তাহ। আবার যদি 52 সপ্তাহ না বলে, তুমি যদি মাসের হিসাবে যাও, যে 52 সপ্তাহ, এখান থেকে মাসে গেলে কি 12 মাস। আবার যদি বলে 5 বছর, তাহলে কত? 4 × 36, 36। তাহলে 36তম মাসে তুমি বেতন কত টাকা পাবা। এইটা কি 5% করে যদি আমরা বের করতে হয়, তাহলে আসলে এটা অনেক লং একটা প্রসেস। তাহলে এই জন্য আমাদের মূলত এই অনুক্রম ধারা করা, ঠিক আছে? এর মাধ্যমে সমান্তর গুণোত্তর, এর মাধ্যমে কি আমরা এই লং প্রসেস, অনেক বড় বেশি দিনের কথা বা অনেক বড় একটা রাশিকে আমরা সহজে কিভাবে যোগ করব বা বিয়োগ করব, বা সহজে কিভাবে বুঝে রাশিটার মানটা বের করা যায়, এটা মূলত আমাদের এই ধারায় শেখানো হচ্ছে, ঠিক আছে?
তাহলে দেখো এখানে আমাদের কি বলছে 10তম মাসের। তাহলে এখন দেখো এইটা যে মূলত কি অনুক্রম তোমাদের বইতে বলছে এটা আসলে সমান্তরাল অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম, এটা তোমার যাচাই করে বের করতে বলছে। তো সমান্তর আর গুণোত্তরের ক্ষেত্রে দুইটাই তো আমরা জানি, সমান্তরাল অনুক্রম বের করতে হলে দুইটা পদের মধ্যবর্তী বিয়োগফল কি হবে, সমান হবে। আর গুণোত্তর হইলে দুইটা পদের মধ্যবর্তী ভাগফল সমান হবে। তাহলে ডি অথবা আর এই দুইটার যেটা সমান হবে এটা সেই অনুক্রম। যদি ডি সমান হয় তাহলে এটা সমান্তর অনুক্রম, এইটা যদি হয় তাহলে সমান্তর, ঠিক আছে। আর যদি আর সমান হয় তাহলে হবে কি গুণোত্তর, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি কোনটা সমান, ডি নাকি আর, কার মান সমান। তাহলে যদি ডি এর মান সমান হতে হয় কি করতে হবে, সাধারণ অন্তর, ডি এর দিকটা কি, ডি দ্বারা কি প্রকাশ করে, সাধারণ অন্তর। সাধারণ অন্তর করতে হলে আমার কি করতে হয়, যেকোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, যেকোনো পদ বিয়োগ তার কি পূর্ববর্তী পদ। তাহলে যেকোনো পদ 4200 বিয়োগ তার পূর্ববর্তী পদ কত 4000, তাহলে মধ্যবর্তী ব্যবধান কত 200, ঠিক আছে। আরেকটা যদি আমরা দেখি তৃতীয় পদ 4410, ঠিক আছে, বিয়োগ কত এর আগের পদ 4200, ঠিক আছে। তাহলে 4200 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 210। তাহলে দেখো ব্যবধান কিন্তু সমান না, কিন্তু দুইবারে কিন্তু বিয়োগফলটা সমান না, যার ফলে এটা কি সমান্তর অনুক্রম হবে না, হবে, আচ্ছা হবে না। তাহলে এখন আমরা চলো গুণোত্তরটা টেস্ট করে দেখি আসলে গুণোত্তর হবে কিনা। আচ্ছা দেখো গুণোত্তর অনুক্রম শর্ত, গুণোত্তর অনুক্রমটা হইতে হলে আমার কি হবে, প্রতিটা পদের যে মধ্যবর্তী ভাগফল এটা কি সমান হবে, অর্থাৎ মধ্যবর্তী অনুপাত, দুইটা পদের মধ্যবর্তী কি অনুপাত, সাধারণ অনুপাতটা কি সমান হবে, অর্থাৎ আর এর মানটা সমান হবে। সাধারণ অনুপাত বের করার সূত্র তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো যারা করছো তারা অবশ্যই জানো যে গুণোত্তর অনুক্রমের সাধারণ গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কি আর এর মানটা এটা বের করার সূত্র তোমরা সবাই জানো। এখন কি করতে হবে, যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, অর্থাৎ সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। তাহলে দেখো যে কোনো পদ কত 4200, ওকে। এটাকে যদি আমরা কত দ্বারা 4000 দ্বারা ভাগ করি, ঠিক আছে, ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে 1.05, ঠিক আছে। এখন যদি পরেরটা আরেকটা চেক করতে চাও, ঠিক আছে, তাহলে তাও দেখতে পারো যে কোনো পদ কত 4410 ভাগ তার পূর্ববর্তী পদ 4200, ঠিক আছে। এটা দ্বারা যদি তুমি ক্যালকুলেটর ভাগ করো তাহলে এটা আসবে 1.05, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে উভয় উভয় দুইবার তো আমরা করছি, দুইবারই কিন্তু আমার আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাত আর এর মানটা কি সমান আছে। তাহলে আমরা জানি যে গুণোত্তর অনুক্রম আর এর মানটা যদি সমান আসে তাহলে সেটা কি হবে, গুণোত্তর অনুক্রম হবে। অর্থাৎ সাধারণ অনুপাত যদি সমান আসে তাহলে সেটা কি হবে, গুণোত্তর অনুক্রম। তাহলে আমার এটা কি গুণোত্তর অনুক্রম, সমান্তর অনুক্রম নয়, ঠিক আছে। তাহলে এখন আমরা গুণোত্তর অনুক্রম যদি হয়ে থাকে তাহলে গুণোত্তর অনুক্রম সেটাও তোমরা সবাই জানো, কারণ পূর্ববর্তী ক্লাসে তোমাদের গুণোত্তর অনুক্রম সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। তোমরা যারা এই ক্লাস পূর্ববর্তী ক্লাসগুলো করো তারা পূর্ববর্তী ক্লাসগুলো পড়ে তারপরে এই ক্লাসটা করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো গুণোত্তর অনুক্রম সূত্রটা আমি তোমাদের জন্য আবার বলছি। দেখো a n সমান সমান a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো আমার গুণোত্তর অনুক্রমের সূত্র, ঠিক আছে। যে কোনো পদ নির্ণয়ের ক্ষেত্রে, যে কোনো পদের মান নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এখানে 10তম পদ n এর মান কত 10। দেখো তোমার প্রশ্ন দিয়ে দিয়েছে অনুক্রমের প্রথম পদ a1 সমান সমান 4000, সাধারণ অনুপাত r এর মান 10 এবং পদ সংখ্যা n 10, এই যে এই 10তম পদ, তার মানে কি n এর মান, এটা কি, এটা মূলত কি n এর মান 10। তাহলে দেখো আমার সূত্র যদি এইটা হয় গুণোত্তর অনুক্রমের, এই যে গুণোত্তর অনুক্রমের সূত্র যদি এইটা হয় তাহলে এখন কি করবো, দেখো আমার a এর মান দেওয়া আছে, r এর মান তাও দেওয়া আছে, n এর মান তাও দেওয়া আছে। এখন জাস্ট আমরা সূত্রটা কি মান বসাই দিলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা জানি, আচ্ছা আমরা জানি কি a n সমান সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা এখন কি করব, আমরা মান বসাবো a n, n কত 10, 10তম পদ, এই যে n এর মান যেখানে n আছে সেখানে 10 বসাই দিব, যেখানে n আছে সেখানে কি করবো 10 বসাই দিব। এখন দেখো a এর মান কত দেওয়া আছে 4000, 1 2 3 4000, ঠিক আছে। আর এর মান কত, আর এর মান দেওয়া আছে 1.05, কত 1.05, এর পাওয়ার কত n মাইনাস 1, n এর মান কত আমার 10, n এর মান কত 10, তাহলে n মাইনাস 1, 10 মাইনাস 1, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন চলো আমরা পরবর্তী লাইনটা কমপ্লিট করি। 4000 ইন্টু 1.05, এর পাওয়ার কত হবে 10 মাইনাস 1, কত 9। এখন 1.05 এর পাওয়ার যদি 9 হয় তাহলে এর মান কত আসবে, এটা আমাদের হিসাব করে দেখতে হবে।
চলো ক্যালকুলেটর নিয়ে তোমরা সবাই হিসাব করো, তাহলে জিনিসটা পেয়ে যাবো। ঠিক আছে? আহ 1.09 এর পাওয়ার কত? 9। তাহলে 1.09 এর পাওয়ার যদি 9 হয় তাহলে এর মান আসে 2 পয়েন্ট সামথিং। ঠিক আছে? 1.09 এর পাওয়ার কত? ও সরি, 1.05, পাওয়ার হলো 9। ওকে, 1.05 এর পাওয়ার যদি 9 হয় তো আমার এর মান আসে কত দেখো, 4000 ইন্টু 1.05 এর পাওয়ার 9। 9 হলে এর মান আসবে 1.5513। ঠিক আছে? এখন এর সাথে যদি আবার আমরা 4000 গুণ করি কি হবে? এর সাথে কি করবো আমরা? 4000 গুণ করে দিব। কত করবো? 4000 গুণ করবো অ্যান্সারের সাথে। আচ্ছা, অ্যান্সারের সাথে 4000 গুণ করে দাও। 4000 গুণ করলে হবে আমার 6205.313। ঠিক আছে? বুঝছি প্রায়। এত টাকা প্রায়, অথবা তুমি চাইলে 6205 টাকাও লিখতে পারো, 6 টাকাও লিখতে পারো। ঠিক আছে? কারণ তোমাকে তো আর ভগ্নাংশে এই পেমেন্টটা তো আর দিবে না, অবশ্যই পূর্ণ সংখ্যা যেটা এটাই দিবে। ঠিক আছে? তাহলে এখন পুরো অঙ্কটা দেখো কি বলছে, যে ধরো তুমি একটি কাজ পেলে যা পড়াশোনার পাশাপাশি কি করা সম্ভব। কাজটি করে তুমি প্রথম মাসে আয় করছো 4000 টাকা, এবং পরবর্তী মাসে 5% করে বাড়ছে। অর্থাৎ প্রথম মাসে যা আয় করছো, পরবর্তী মাসে কি তার থেকে আর 5% এক্সট্রা করে পাবো। প্রতি মাসে বেতন যা পাবো তার থেকে 5% করে, প্রতি মাসে 5% করে তোমার ইনক্রিমেন্ট হবে, বেতন বাড়বে প্রতি মাসে। ঠিক আছে? তাহলে এইভাবে তোমার 10তম মাসে, 10তম মাসে কি আয় কত টাকা হবে। ঠিক আছে? তাহলে এইভাবে দেখো তোমার প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস 5% করে কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে দেখাই দেওয়া হয়েছে। ঠিক আছে? কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে দেখাই দেওয়া হয়েছে, হয়েছে না? আচ্ছা, তাহলে 10তম পদের ক্ষেত্রে আমার 10তম পদের মান বের করতে হবে। তাহলে প্রথম পদ আমার দেওয়া আছে অনুক্রমটির প্রথম পদ A1 = 4000, সাধারণ অনুপাত আর, তাও আমরা বের করছি। হ্যাঁ, 1.05। ঠিক আছে? তারপর পদ সংখ্যা n 10, n এর মান কত? 10। তাহলে এখানে দেখো পদ সংখ্যা তোমার দেওয়া আছে 10তম পদ। ঠিক আছে? এখন এটা গুণোত্তর অনুক্রম, কারণ যেহেতু সাধারণ অনুপাত আর এর মান সমান, তাহলে এটা কি গুণোত্তর অনুক্রম। কারণ আমার সমান্তরাল অনুক্রম b এর মান সমান ছিল না, ছিল ছিল না। একবার ছিল কত? একবার ছিল 200, আর একবার ছিল কত? 210। ঠিক আছে? তাহলে ডি এর মানটা সমান ছিল না, আর এর মানটা আমার সমান, এই জন্য এটা কি গুণোত্তর অনুক্রম। তাহলে দেখো আমরা জানি সূত্রটা a n সমান সমান a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। জাস্ট মান বসেছি, এর মান 4000, আর এর মান 1.05, এর পাওয়ার 10 মাইনাস 1, আর n এর মান যেখানে n ছিল সেখানে 10 বসাই দিয়েছি। 1.05 এর পাওয়ার যদি 10 হয় তাহলে এর মান হয় 1.5513, আর 1.5513 এর সাথে যদি আমরা 4000 গুণ করি তাহলে হয় 6205 টাকা 313 পয়সা। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার অন্য কোনো ক্লাসে দেখা হবে, অন্য কোনো বিষয়ে।